এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী। মহুয়াডাঙ্গার নাকি রক্তচোষার আবির্ভাব ঘটেছে। মানুষের রক্তলোভী কোনো নিশাচর প্রাণী, আর গ্রামের লোকজনের সন্দেহ বুধনের ভাই হচ্ছে সেই রক্তচোষা। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সামনে পড়ে শোনাব একটি অ্যাডভেঞ্চার গল্প, যার নাম রক্তচোষা। এই গল্পটি আমরা নিয়েছি অজয় রায়ের অ্যাডভেঞ্চার সমগ্র বইটি থেকে। এই বইটির অলঙ্করণ করেছেন শ্রী সত্যজিৎ রায় মহাশয়। আজ শুনবেন এই গল্পটির প্রথম পর্ব। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করুন এবং আপনার কমেন্ট জানাবেন। ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের গল্প, রক্তচোষা। গ্রীষ্মের ছুটির শেষ দিন আমি আর সুনন্দ বেড়াতে গেলাম ঘাটশিলায়। সুনন্দর মামার একটা বাড়ি আছে ঘাটশিলায়। কেউ বড় যায়টায় না, বন্ধই থাকে 12 মাস। একজন মালি বাড়ি আগলায়। সুতরাং ইচ্ছে ছিল নির্বিঘ্নে আড্ডা মারব এবং বেড়াবো। আমরা দুজনে কলেজে পড়ি, বেজায় বন্ধু। কলকাতার ভিড় আর হট্টগোল ছেড়ে এমন খোলামেলা প্রকৃতি রাজ্যে এসে মনটা আমাদের উড়তে লাগলো। ঘাটশিলা শহরটি তকতকে পরিষ্কার। বাড়ি ঘর লোকজনের ঘেঁষাঘেঁষি নেই। শহরের বাইরে চারপাশে ধু ধু পাথরে মাঠ, কোথাও শালবন, একধারে পরপর কতগুলো জঙ্গলে ঢাকা ছোট ছোট পাহাড়। শহরের পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। চওড়া নদী খাতের ভিতর প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঁইয়ের ফাঁকে হু হু করে জল ছুটে চলেছে। সুবর্ণরেখা ছাড়াও কয়েকটি ছোট ছোট পাহাড়ি নদী আছে ধারে কাছে। সুনন্দর মামার বাড়িটা শহরের প্রায় বাইরে একটু নির্জন অংশে। ধলভূমগড় যাওয়ার পিচ বাঁধানো চওড়া রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। এই পথ শহর ছাড়িয়ে প্রান্তর ভেদ করে শালবনের গা ছুঁয়ে দূরে দিগন্তে মিশে গেছে। তখন একটু একটু বর্ষা নেমেছে, গরম কমেছে। যদিও দিনের বেলায় চড়া রোদ ওঠে, আমাদের কিন্তু পরোয়া নেই। দুটো সাইকেল জোগাড় করে দিনের বেলায় টোটো করে ঘুরে বেড়াই। রাতে বিছানায় শুয়ে শুনতে পাই হায়নার খ্যাঁক খ্যাঁক হাসি। মালির বউ লক্ষ্মী রান্না করে দেয়। ভাত, ডাল, তরকারি সে মোটামুটি রাঁধে, কিন্তু মাছ মাংস নিজেরাই বানায়। ভোরবেলা প্রায় হাজির হয় বুধন মাঝি। কোনোদিন সে আনে তাজা ফলমূল, মাছ, মুরগি বা ডিম, কোনোদিন মধু, কখনো বা কলসি ভরা টাটকা খেজুর রস। বুধন মাঝি সাঁওতাল, মাঝবয়সী। আমাদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। ও থাকে মাইল 3-4 দূরে এক গ্রামে। গ্রামের নাম মহুয়াডাঙ্গা। বুধন ঘাটশিলার বাজারে জিনিস বিক্রি করতে যায়। পথে আমাদের বাড়িতে বসে প্রায় খানিক গল্প করে নেয়। লোকটি চায়ের ভক্ত। চায়ের সময় এলে আমরা ওকে চা অফার করি। বুধন লাজুক লাজুক মুখে চোখ মুদে চায়ের কাপে চুমুক দেয়। মোটামুটি এই একই ছাদে কাটছিল দিনগুলো। হঠাৎ ঘটনার মোড় ঘুরে গেল। একদিন বুধন এলো ভোরে। কয়েকটা ডিম এনেছে বিক্রি করতে। লক্ষ্য করলাম তার মুখ ভারী বিষণ্ণ। সুনন্দ ঠাট্টা করল, কি বুধন, মুখ বেজার কেন? বউয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝি? বুধন মাথা নাড়ল, তারপর কেমন ঝিম মেরে বসে রইল। বুঝলাম ব্যাপারটা কিছু গুরুতর। হয়তো ওর বাড়িতে কারো অসুখ বিসুখ করেছে। আমি সহানুভূতি দেখাই, বুধন,
বলো শুনি, হয়েছেটা কি? বুধন করুণ সুরে মুখ তুলে বলল, বাবু, আমার ভাইটাকে মেরে ফেলবে, ঠিক মেরে ফেলবে। সে কি? বুধনের এক ছোট ভাই আছে শুনেছিলাম, তার বেশি কিছু জানতাম না, কিন্তু তাকে মারবে কে? কেনই বা মারবে? একটু একটু করে বুধনের কাছ থেকে উদ্ধার করলাম সমস্ত ঘটনা। এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী। মহুয়াডাঙ্গার নাকি রক্তচোষার আবির্ভাব ঘটেছে। মানুষের রক্তলোভী কোনো নিশাচর প্রাণী। আর গ্রামের লোকজনের সন্দেহ বুধনের ভাই হচ্ছে সেই রক্তচোষা। ঘটনার শুরু 4 দিন আগে। সেদিন মহুয়াডাঙ্গায় এক উৎসব ছিল। রাত করে সবাই নাচ গান করছে, তারপর যে যেখানে পারে শুয়ে পড়েছে। হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ। অনেকে ছুটে আসে। বোকা মাঝির বউ জামফুল চেঁচাচ্ছে, কোলে তার 4 বছরের ছেলে। সবাই দেখল বাচ্চাটির গলার পাশ দিয়ে টপটপ করে রক্ত পড়ছে, গলায় ক্ষতচিহ্ন, এক চিলতে চামড়া যেন গোল করে কেটে নেওয়া হয়েছে। তার তলার মাংসের মধ্যে ছোট্ট গর্তের মতো ফুটো, ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে সেই ক্ষত থেকে। জামফুল বলল সে তার ছেলে ঘুমিয়েছিল ঘরের দাওয়ায়। হঠাৎ ছেলের কান্না শুনে উঠে দেখে এই কাণ্ড। কিন্তু এ কিসের কামড়? সবাই পরামর্শ করল, ইঁদুর, ছুঁচো, সাপটাপ। ওসব নয়। অভিজ্ঞ লোকেরা কাটা জায়গা পরীক্ষা করে জানালো তবে কি কোনো পোকামাকড়? কেউ সঠিক বলতে পারে না। যা হোক, ন্যাকড়া পোড়া চাপা দিয়ে রক্ত বন্ধ হলো। জামফুল আর একটা খবর দিয়েছিল, সে নাকি ছেলের কান্নায় ঘুম ভেঙেই দেখে বুনো সামনে দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। সেদিন কেউ বুনোকে নিয়ে মাথা ঘামায়নি। বুনো সম্বন্ধে গ্রামের লোকের সন্দেহ জাগলো আরও 2 দিন পরে, অর্থাৎ গত পরশু রাতে। ডেঙ্গা মাঝি বুনোর প্রতিবেশী। ডেঙ্গা ঘুমিয়েছিল তার খড়ের চালের নিচে খাটিয়া পেতে। একসময় ঘুম ভেঙে ঘাড়ে হাত দিয়ে বোঝে চটচটে কি যেন একটা। দেশলাই জেলে দেখে রক্ত বেরোচ্ছে, গায়েও শুকনো রক্তের দাগ লেগে আছে, সেই একই রকম ক্ষতচিহ্ন। রক্ত যেন থামতেই চায় না। গ্রামের মানুষ আর ব্যাপারটাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে পারল না। কোনো চেনা জীবজন্তুর দাঁত বা নখের দাগ নয়। তাদের ধারণা হয়েছে এ নিশ্চয়ই কোনো পিচাস বা দানর কৃতি। সে ঘুমন্ত মানুষের দেহ ফুটো করে রক্ত চুষে নিচ্ছে। কে করতে পারে এমন কাজ? একটা বিশেষ কারণে সবার বুনোর ওপরে নজর পড়ল। বুধনের ভাই নামে বুনো, স্বভাবেও বুনো। সে ছোটবেলা থেকে বাউন্ডুলে, একরোখা দুর্ধর্ষ প্রকৃতির। কতবার বাড়ি ছেড়ে চলে গেছে। মাসের পর মাস পাহাড়ে জঙ্গলে ঘুরেছে। কাজকর্ম চাষবাসে মন নেই। যত অদ্ভুত বিদ্যা শেখার ঝোঁক। ওঝাদের কাছে সাগরেদি করে সে নাকি অনেক তন্ত্র মন্ত্র টুকটাক শিখেছে। বেজায় বদরাগী সে, কারোর সঙ্গে সদ্ভাব নেই। বুধনের সঙ্গেও নয়। ঢেঙ্গার সঙ্গে বুনোর কদিন আগে ঝগড়া হয়েছিল। দুজনের বাড়ির সীমানায় এক কুল গাছের দখল নিয়ে বুনো ঢেঙ্গাকে শাসিয়েছিল। ঢেঙ্গা বলেছে যখন তার বউ ঢেঙ্গার ঘাড়ের রক্ত বন্ধ করতে ব্যস্ত, তখন সে দেখেছে তার উঠোনে বুনো দাঁড়িয়ে। তার বাড়িতে এত রাতে বুনো এসেছিল কি করতে? গ্রামের লোক আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছে। তাদের মতে রাতের বেলায় বুনো নিশ্চয়ই দানব হয়ে মানুষের রক্ত চুষে খায়। গ্রামের মোড়ল বুনোকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে সে দারুণ চটে যায়। বলে, মিছামিছি সবাই আমার পিছনে লেগেছে, এ ব্যাপারে তার কোনো হাত নেই। ডেঙ্গার চিৎকার শুনে সে দেখতে গেছিল ব্যাপারটা কি, কিন্তু গ্রামের লোকের বিশ্বাস হয়নি বুনোর কথা।
ফুসফাস গুজগাছ আরম্ভ হয়েছে। বুনোই দায়ী, বুনোরই কাজ। মৌয়াডাঙ্গার মানুষগুলোকে সে এবার মেরেই ফেলবে। ও আর মানুষ নেই, দানও হয়ে গেছে। কেউ বলছে তাড়িয়ে দে গাঁ থেকে, কেউ বলছে মেরে ফেল পিটিয়ে। গল্প শুনে আমরা এমন কাণ্ড সম্ভব? আমি প্রশ্ন করলাম, সত্যি বুনো এরকম কাজ করতে পারে নাকি? তুই জানিস? বুধন বলল, আমি আড়ালে জিজ্ঞাসা করেছিলাম ওকে। বুনো বলেছে আমি করিনি। মনে হলো ও মিছে কথা বলছে না। সুনন্দ বলল, বুধন, তোর ভাইকে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে বল। একবার যখন সন্দেহ ঢুকেছে মাথায়, বারবার এরকম হলে হয়তো মরিয়া হয়ে গ্রামের লোক বুনোকে খুন করে বসবে। বুধন হতাশভাবে বলল, বলেছিলাম তাই, বুনো যাবে না। কেন? ওই মেয়েটার জন্য। কে মেয়ে? বুধন বলল, বুনো বিয়ে করেছিল, বউ মরে গেছে, কিন্তু 5 বছরের একটি মেয়ে আছে তার। মেয়েটি হতভাগ্য পঙ্গু। বছর 1.5 আগে পড়ে গিয়ে তার ডান পায়ে চোট লাগে। তারপর থেকে পাটা ক্রমশ শুকিয়ে সরু হয়ে যাচ্ছে। জোর নেই পায়ে, প্রায় সবসময় শুয়ে থাকে। বসে বসে হাতে ভর দিয়ে হেঁচড়ে হেঁচড়ে কোনো রকমে একটু একটু নড়াচড়া করে। ওকে নাইয়ে খাইয়ে দিতে হয়, এক বুড়ি তার দেখাশুনো করে। মেয়ের ওপর বুনোর প্রচণ্ড টান। মেয়ের জন্যেই সে আজকাল বাড়ি ছেড়ে দূরে যায় না। দুনিয়ায় একমাত্র এই মানুষটাকেই সে ভালোবাসে। বুনোর ভয় সে গ্রাম ছেড়ে চলে গেলে তার মেয়েকে মেরে ফেলবে লোকে। বুধনকেও তার বিশ্বাস নেই। আবার মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও গেলে খোঁড়া মেয়েকে রাখবে কোথায়? সে সারাদিন মজুরি খাটতে গেলে মেয়ের যত্ন করবে কে? সুতরাং সে জেদ ধরেছে গ্রামেই থাকবে, তাতে যা হয় হোক। আমি আর সুনন্দ মাথা ঘামাতে শুরু করলাম। বুনো যতই একগুঁয়ে বা রাগী হোক, স্রেফ সন্দেহ শিকার হয়ে তাকে মারা পড়তে দেওয়া যায় না। তাছাড়া ওই অসহায় মেয়েটির ভাগ্যে তখন কি ঘটবে? এই কাজ কার? সত্যি কোনো মানুষ পিশাচের, না কোনো জন্তু জানোয়ারের? গ্রামের অন্য কোনো শয়তান কি এই কীর্তি করে বুনোর ঘাড়ে দোষ চাপাচ্ছে? কেউ তো সচক্ষে দেখেনি বুনোকে রক্তপান করতে। এখন বুনোকে তার মেয়েকে বাঁচায় কি করে? 2 বন্ধু প্রাণপণে বুদ্ধি হাতড়াতে থাকে। আমি বললাম, আচ্ছা, পুলিশে খবর দিলে কেমন হয়? সুনন্দ বলল, কোনো লাভ নেই, গ্রামের ঘরোয়া ব্যাপারে পুলিশ নাক গলাবে না। আমি বললাম, তবু চেষ্টা করি, যদি যায় পুলিশ একটু ভয় দেখিয়ে আসে, তাহলে চট করে বুনোর ক্ষতি করতে অন্যরা হয়তো সাহস পাবে না। ইতিমধ্যে রক্তচোষার ব্যাপারটাও হয়তো থেমে যাবে। সুনন্দ ঘাড় নাড়ল, যাবে না পুলিশ। স্রেফ গুজব শুনে 3-4 মাইল ঠেঙিয়ে যেতে রাজি হবে না, উল্টে আমাদেরই ঠাট্টা করবে। হ্যাঁ যাবে, যদি খুন খারাপি কিছু হয় তারপর। তখন গিয়ে লাভটা কি হবে ঘোড়ার ডিম? আমি রেগে বললাম। 3 জনে চুপচাপ বসে আছি। বুনোকে বাঁচাবার কোনো উপায় আমাদের মাথায় আসছে না। সুনন্দ বলল, ঠিক আছে, পুলিশ না যাক, আমরা যাব। মাঝে মাঝে ঘুরে আসব ওই গ্রামে, বুনোর খোঁজ খবর করব। তাহলে গ্রামের লোক সাবধান হয়ে যাবে। কিন্তু একটা ছুতো চাই। হ্যাঁ, মুরগির খোঁজে যাওয়া যেতে পারে। আচ্ছা বুধন, বুনোর মুরগি আছে? তা আছে, জানালো বুধন। বেশ, আমরা দুজনে কাল মুরগি কিনতে যাব বুনোর কাছে। ওকে বলে রাখিস, আমাদের যেন আবার হাঁকিয়ে না দেয়। ওর ভালোর জন্যই যাচ্ছি। বাইরের লোক বারবার বুনোর খোঁজে আসছে দেখলে এখন কেউ ওকে মারবার সাহস পাবে না। কারণ জানে বুনোর কিছু ঘটলে আমাদের তার নজরে পড়বে, এবং ঘটনাটা অস্বাভাবিক মনে হলে পুলিশেও খবর যাবে। আমাদের যুক্তি শুনে
বুধনের পছন্দ হলো। সে খুশি মনে বিদায় নিল। সুনন্দ মহা উত্তেজিত। এক রহস্যময় রোমাঞ্চের গন্ধ পেয়ে সে উৎসাহে টকবক করতে লাগলো। আমার মনেও লাগলো তার ছোঁয়াচ। আর তার ফল কি বিচিত্র এক অভিজ্ঞতা। দুপুর বেলা আমি আর সুনন্দ সাইকেলে চেপে মহুয়াডাঙ্গা গ্রামের দিকে চললাম। আমাদের বাড়ি থেকে শহর ছাড়িয়ে মাইলখানেক গিয়ে ধলভূমগড় যাওয়ার বড় রাস্তা থেকে ডান পাশে এক সরু মেঠো রাস্তা বেরিয়ে গেছে। এই পথ মাইল দুয়েক দূরে মহুয়াডাঙ্গায় শেষ হয়েছে। পথের দুপাশে প্রান্তরে বড় বড় পাথর পড়ে আছে। মাঠে গাছপালা খুব কম, মাঝে মাঝে কয়েকটা শুধু খেজুর, তাল বা বাবলা গাছ। আর এক নিঃসঙ্গ প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। দূর থেকে মহুয়াডাঙ্গা গ্রাম দেখা যায়। গ্রামে অবশ্য বেশ গাছপালা, একটা পুকুরও রয়েছে। এমন অসময় দুই শহরে যুবকের আবির্ভাব গ্রামের লোক অবাক হয়ে গেল। আচ্ছা, বুনো মাঝির বাড়িটা কোনটা? জিজ্ঞেস করতেই একজন দেখিয়ে দিল আঙুল বাড়িয়ে। কিন্তু তার চোখের অদ্ভুত চাউনিটা আমাদের নজর এড়ালো না। গ্রামে ঢোকার মুখেই বুনোর বাড়ি। একখানি মাত্র ছোট্ট মাটির ঘর, তাতে খড়ের চাল, তকতকে একফালি উঠোন। একটা প্রকাণ্ড শুয়োর বাড়ির সামনের মাটিতে গড়াচ্ছে, তার গায়ের ওপরে 4-5টা ছানা। ঘরের বাইরে তেঁতুল গাছের ছায়ায় দড়ির খাটিয়াতে বুনো বসেছিল, পাশে তার মেয়ে শুয়ে। সাইকেলটা একটা গাছে ঠেস দিয়ে রেখে আমরা কাছে যেতে বুনো উঠে দাঁড়ালো। শুয়োরটা ঘোঁত ঘোঁত করে পালালো। পিছনে পিছনে ছুটলো তার বাচ্চারা। বুনোকে প্রথম দর্শনে ছ্যাঁত করে উঠল বুক। কি দুশ্মনের মতন চেহারা, রীতিমতো লম্বা, ইট পাকানো দেহ, মুখে অজস্র ভাঁজ, কাঁধ অবধি কালো কুচকুচে বাবরি চুল, ছোট ছোট চোখ দুটো করমচার মতো লালচে। সে ঘাড় কাত করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমাদের দিকে। আমি বললাম, তোমার নাম বুনো? হ্যাঁ। সুনন্দ বলল, আমাদের বুধন পাঠিয়েছে, আমরা মুরগি কিনতে এসেছি। মুরগি মাঠে চড়ছে, এখন ধরা যাবে না। বুনোর কণ্ঠস্বর ফ্যাঁস ফ্যাঁসে। ওর ভাবভঙ্গি দেখে বুঝলাম আমাদের আগমনে মোটেই খুশি হয়নি। নেহাত যেন ঠেকায় পড়ে আমাদের উপস্থিতি সহ্য করতে হচ্ছে। ওর দাঁতগুলো বড় বড়, চওড়া হাঁ। দেখলেই মনে হয় লোকটা রাগী, বেপরোয়া। আমি বেশ চটলাম মনে মনে। এমন খুনি চেহারার বেয়াদব লোকটার নিরাপত্তা নিয়ে ব্যস্ত হতে ভারী দায় পড়েছে আমাদের। ফিরে যাই, ওর বরাতে যা হবার হোক, আমাদের বয়েই গেছে। কষ্ট করে এলাম এত দূর, এই ঢের। সত্যি কথা বলতে কি, লোকটাকে দেখে অবধি আমার মন বলছিল এর দ্বারা যে কোনো ভয়ঙ্কর কাজ সম্ভব। হয়তো গ্রামের লোকের ধারণাই ঠিক, বুধন তার ভাই সম্পর্কে দুর্বল, তাই অন্যদের কথা মানতে চাইছে না। সুনন্দ কিন্তু বুনোর ব্যবহারে দমল না। দিব্যি খোশ মেজাজে বলল, বেশ, আমরা আবার পরশুদিন আসবো। একটা মুরগি ধরে রাখিস। এখন একটু জল খাওয়া দেখি, বড্ড তেষ্টা পেয়েছে। বুনো নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে গেল। আমাদের দৃষ্টি পড়ল খাটিয়ায় শুয়ে থাকা ছোট্ট মেয়েটির দিকে। আহা, মুখখানি কি মিষ্টি! করুণ চোখে অবাক হয়ে দেখছে। একটি পা তার সরু, অক্ষম, শরীরও খুব রোগা। বড্ড মায়া হলো। সুনন্দ চাপা সুরে বলল, অসিত, দেখো, অনেকে লক্ষ্য করছে আমাদের। কথাটা ঠিক। আড়াল আবডাল থেকে অনেক মেয়ে পুরুষ উঁকিঝুঁকি মারছিল। তাদের চোখে কৌতূহল। বুনো জল আনলো ঝকঝকে পিতলের ঘটিতে। খেলাম জল। যাবার সময় সুনন্দ চেঁচিয়ে বলে গেল, বুনো,
আমরা কিন্তু পরশুদিন আবার আসব। প্রান্তরের মধ্যে দিয়ে ফিরে চলেছি। গ্রাম ছাড়িয়ে খানিক গিয়ে এক দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। আসার সময় মহুয়াডাঙ্গা থেকে প্রায় মাইল খানেক দূরে মাঠের মধ্যে প্রকাণ্ড এক বটগাছ দেখেছিলাম। এই গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। দীর্ঘ আকৃতি, পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। চোখে দূরবীন লাগিয়ে গাছের ডালে না জানি কি দেখছে। সুনন্দ বলল, প্রতাপ রুদ্র ঝাউ বাংলোতে থাকেন। আমাদের পাড়ার একেবারে শেষ বাড়িটা হলো ঝাউ বাংলো। এই নাম স্থানীয় লোকেদের দেওয়া। ঝাউ বাংলো অন্য বাড়িগুলোর থেকে বেশ খানিকটা তফাতে। বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, উঁচু পাঁচিলে ঘেরা, ভিতরে প্রচুর গাছপালা। মস্ত লোহার ফটক থেকে বসতবাড়ি অবধি কাঁকড় ফেলা চওড়া রাস্তা। তার দুধারে আছে দুসারি ঝাউ গাছ। বোধহয় এই জন্যই ঝাউ বাংলো নামের উৎপত্তি। ও বাড়ির বাসিন্দাদের চিনি না, শুধু জেনেছি প্রতাপ রুদ্র ওই বাড়ির মালিক। ঘাটশিলার স্থানীয় কাউকে বা কোনো চেঞ্জারকে ঝাউ বাংলোয় কখনো বেড়াতে যেতে দেখিনি। প্রতাপবাবুকে কয়েকবার মাত্র দেখেছি। খুব ভোরে কালো রঙের থ্যাবড়ামুখো বিশাল এক কুকুর নিয়ে মাঠে বেড়াচ্ছেন। ভদ্রলোকের নিজের চেহারাও চোখে পড়ার মতো। দোহারা শক্ত গড়ন, রোদে পোড়া ফর্সা রং, মাংসহীন লম্বাটে মুখ, চাপা পাতলা ঠোঁট, টিয়া পাখির মতো বাঁকানো নাকের নিচে পাকানো গোপ আর চিবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি। মাথায় কাঁচা পাকা ঘন চুল, পরনে থাকে হাঁটু অবধি ঝুলের পাঞ্জাবি পাজামা। তার গম্ভীর ধরন দেখলে নিজে থেকে আলাপ করার উৎসাহ জাগে না। শুনেছি ভদ্রলোক 2 বছর হলো বাড়িখানা কিনে এখানে বাস করছেন। তবে ঘাটশিলায় থাকেন না প্রায়। এই বাড়িটা আগে ছিল এক জমিদারের সম্পত্তি। আরও শুনেছি বাড়িটায় নাকি ছোটখাটো এক চিড়িয়াখানা আছে, কারণ প্রতাপরুদ্রের পশু পাখির বেজায় শখ। অনেক বিচিত্র জীবজন্তুর ডাক ভেসে আসে বাড়ির ভেতর থেকে, কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হয় না ভেতরে। প্রতাপরুদ্র সম্পর্কে আমাদের কৌতূহল জেগেছিল, কিন্তু মেটাবার সুযোগ পাইনি। এখানে কি করছেন ভদ্রলোক, আমি জানতে চাইলাম। সুনন্দ বলল, মনে হয় বার্ড ওয়াচার, পাখি দেখছে। যাদের এই নেশা থাকে, যেখানে সেখানে ঘুরে বেড়ায় পাখির খোঁজে। ভদ্রলোক শুনেছি নানান রকম জীবজন্তু পোষেন। হ্যাঁ, বলল সুনন্দ, ওর সঙ্গে আলাপ করার ইচ্ছে আছে। ইন্টারেস্টিং লোক। প্রতাপরুদ্র একবার ঘাড় ফিরিয়ে দেখলেন আমাদের, তারপর আবার দূরবীন চোখে লাগালেন। সাইকেলে পাশাপাশি চলেছি। বললাম, হ্যাঁ রে সুনন্দ, বুনো লোকটাকে কেমন লাগলো? নিরীহ, মানে সত্যি নির্দোষ মনে হয় কি? নিরীহ মোটেই না, সুনন্দ জবাব দিল। তবে দোষী না নির্দোষ এক্ষুনি বলা শক্ত। অর্থাৎ বুনোর হাবভাব সুনন্দরও ধোঁকা লেগেছে। বিকেলে খরস্রোতা নদী ধরে অনেক দূর বেড়াতে গেলাম দুজনে। ধলভূমগড়ের রাস্তাকে আড়াআড়িভাবে কেটে খরস্রোতা বয়ে চলেছে। রাস্তা গেছে নদীর ওপর সাঁকো দিয়ে। ক্ষীণকায় নদীর টলটলে জলে বড়জোর হাঁটু ডোবে। স্ফটিক স্বচ্ছ জলের তলায় নুড়ি, পাথর, বালি, ঝিনুক পরিষ্কার দেখা যায়। কখনো নদীর পাড়ে পাড়ে, কখনো বা ঠান্ডা জলের স্রোতে পা ডুবিয়ে অনেকটা হাঁটলাম। ফিরতে সন্ধে হয়ে গেল। সাঁকোর কাছাকাছি পৌঁছেছি। একটি লোক দ্রুত পায়ে সাঁকো পেরিয়ে চলে গেল। প্রতাপ রুদ্র। আমাদের তিনি দেখতে পেলেন না। আমরা লক্ষ্য করলাম প্রতাপবাবু কিছুটা এগিয়ে
ধলভূমগড়ের রাস্তা ছেড়ে মাঠে নামলেন। ওই তো মহুয়াডাঙ্গা গ্রামে যাওয়ার পথ। সরঝোপের আড়াল থেকে দেখলাম সেই দীর্ঘ রজু দেহ ক্রমে ছোট হয়ে যাচ্ছে, কখনো বা উঁচু ঢিপির আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। আলো কমে আসায় তাকে বেশি দূর অবধি নজর করতে পারলাম না। সুনন্দ প্রথমে কথা বলল, কি ব্যাপার? এই সময় ওইদিকে ভদ্রলোক চললেন কোথায়? আমি ঠাট্টা করলাম, হয়তো নিশাচর পাখির খোঁজে যাচ্ছে, কিংবা সাঁওতাল গ্রামের হাড়িয়া খাবার অভ্যেস আছে। সাঁকর রেলিংয়ে আমরা আরও ঘণ্টাখানেক বসে রইলাম। একটার পর একটা গান গাইলাম হেড়ে গলায়। শেষে গলা ধরে যেতে চায়ের তাগিতে উঠলাম। প্রতাপরুদ্র কিন্তু তখনও ফিরলেন না। পরদিন ভোরে বুধন এলো। বুধন জানালো গতরাতে নাকি আবার রক্তচোষার আবির্ভাব ঘটেছিল মহুয়াডাঙ্গায়। এবার সে হানা দিয়েছে ঘরের মধ্যে। তার শিকার এক যুবক। শেষ রাতে ঘুম ভেঙে দেখে বাঁ পায়ের বুড়ো আঙুলে অবিকল ওই রকম ক্ষত, তা থেকে রক্ত ঝরছে। ঘরের দরজা খোলা ছিল? সুনন্দ প্রশ্ন করে। না বাবু। আর জানালা? তো একটা জানালা খোলা ছিল বটে। বুনোকে কেউ দেখেছে নাকি কাছে পিঠে? আমি জানতে চাইলাম। তবে ঢ্যাঙা বলেছে বুনো কাল রাত অবধি জেগে বসেছিল তার উঠোনে। গায়ের লোক ওকেই সন্দেহ করছে। বুধন বুকের মধ্যে মুখ গুজে বসে রইল। বেচারা ভাইয়ের বিপদের আশঙ্কায় বড় মুষড়ে পড়েছে। সুনন্দ বুধনকে জিজ্ঞাসা করল, ওই যে ঝাও বাংলো, ওর মালিককে চিনিস? তা চিনি বই কি বাবু, লম্বা পাড়া মানুষ, কুকুর নিয়ে ঘোরে। আচ্ছা, ওই বাবু কাল রাতে তোদের গ্রামে গিয়েছিল? কই না তো বাবু। উনি মহুয়াডাঙ্গায় গিয়েছেন কখনো? হ্যাঁ, তা অনেকবার গেছেন বই কি। কি করতে যায়? এই চোখে নল লাগাইয়ে পাখি দেখে। রক্তচোষার ব্যাপারে কিছু জানেন নাকি? তা তো জানি না বাবু, তবে একদিন দূর থেকে দেখেছি ঢ্যাঙাবাজির সঙ্গে কি সব কথা বলছিল। বুধন চলে যেতে সুনন্দ বলল, প্রতাপরুদ্র কাল রাতে মহুয়াডাঙ্গার দিকে গিয়েছিলেন, কিন্তু গ্রামে ঢোকেননি। কোথায় গিয়েছিলেন তবে? ভারী আশ্চর্য। আমি উত্তর দিলাম, হয়তো মাঠে মাঠে পাইচারি করেছেন। লোকটি কিন্তু বেশ রহস্যময়, কি বলো? ঠিক ঠিক। সুনন্দ একটু মাথা নাড়ে। তখনও রোদের তেজ বাড়েনি। দুজনে বেড়াতে বের হলাম। ঝাউ বাংলোর সামনে এসে দেখি প্রতাপরুদ্র প্রাতঃভ্রমণ সেরে ফিরেছেন। হাতে চেনে বাঁধা সেই বিরাট কুকুর। সুনন্দ সোজা এগিয়ে গেল ভদ্রলোকের দিকে। অমনি বাঘের মতো কুকুরটা গড়গড় করে উঠে সোজা চেনে টান দিল। থমকে দাঁড়ালো সুনন্দ। প্রতাপরুদ্রকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমরা এখানে এসেছি বেড়াতে। আপনাকে প্রায়ই দেখি। এটা কি জাতের কুকুর জিজ্ঞাসা করব ভাবি। রুদ্র স্থির চোখে কয়েক মুহূর্ত সুনন্দর দিকে তাকিয়ে থাকলেন। কি তীক্ষ্ণ দৃষ্টি, আবার একটু কৌতুকের আভাসও রয়েছে যেন। সুনন্দর অবস্থা দেখে মজা পেয়েছেন। সুনন্দ কাঠের মতো দাঁড়িয়ে বারবার আর চোখে কুকুরটাকে দেখছে।
আপনি কুকুর ভালোবাসেন? ভরাট কণ্ঠস্বর। আগে হ্যাঁ, এটা ম্যাস্টিফ। ও, দারুণ কুকুর। আচ্ছা, আপনি তো অনেক জন্তু জানোয়ার পুষেছেন, দেখাবেন আমাদের? সুনন্দ আলাপ জমাবার চেষ্টা করল। প্রতাপ রুদ্রের মুখে কিন্তু কোনো আগ্রহ ফুটে না। আমাদের আরেক পস্ত আপাতমস্তক দেখলেন, তারপরে বললেন, দেখাতে পারি একটা শর্তে। কি কি শর্ত? মাত্র একবার দেখাবো, আর কাউকে জুটিয়ে আনা চলবে না, কাউকে এ খবর বলাও চলবে না। লোকজন এলে আমার কাজের ক্ষতি হয়। বেশ, তাই হবে। সুনন্দ তৎক্ষণাৎ রাজি। ঠিক আছে, তাহলে আসুন আমার সাথে। আজ এখানেই শেষ করছি এই গল্পের প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা ফিরব পরের পর্ব নিয়ে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করুন, এবং কমেন্ট জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।